ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরাকে তুলে আনা, তার স্ত্রী সহকারে এবং মার্কিন আদালতে বিচার করা, এটা নিয়ে কিন্তু এই বিশ্বের যে অর্ডারটা আছে, যে এটা ইন্টারন্যাশনাল ল, এটা আসলে উলটপালট হয়ে গিয়েছে। এখন আসলে কেউ কাউকে আর মানতেছে না এবং ছোট দেশগুলো খুবই চিন্তায় আছে। এবং এই যে ভেনেজুয়েলায় আক্রমণ, এটা কিন্তু একদিনে হয়নি, হয়তো এটা জো বাইডেনের আমলে গৃহীত হয়েছে এবং সেটা হয়তো ডোনাল্ড ট্রাম্প প্রয়োগ করেছেন। এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে তিনি যে আমেরিকা ফার্স্ট নীতি ঘোষণা করেছেন, এই ভেনেজুয়েলা অনেকে মনে করেছেন যে আসলে ট্রাম্প ক্ষমতায় আসলে এখন মনে হয় যুদ্ধ আর হবে না, কিন্তু আমি মনে করি যে এই ভেনেজুয়েলাও কিন্তু ট্রাম্পের এই আমেরিকা ফার্স্ট নীতির অংশ। কারণ এই ভেনেজুয়েলাতে 17 ট্রিলিয়ন টন আপনার ক্রুড অয়েল আছে এবং স্বর্ণের উপরে দেশটা ভাসতেছে। সুতরাং আমেরিকা মনে করতেছে যে যদি আমি এই দেশটাকে দখল করতে পারি, তাহলে আমি এই সকল সম্পদগুলো পাবো। এবং আমরা এই 1945 সালের পর থেকে আমেরিকার এই নগ্ন চেহারা দেখি। সরাসরি বলতেছে যে আমরা ভেনেজুয়েলা তেল চাই, সরাসরি বলতেছে যে আমি গ্রিনল্যান্ড দখলে নিব। গ্রিনল্যান্ড হচ্ছে স্বাধীন ডেনমার্কের একটি টেরিটরি এবং ডেনমার্ক হচ্ছে ন্যাটো জোটের অংশ এবং আমেরিকার বন্ধু রাষ্ট্র। সেখানে ট্রাম্প বলতেছেন আমরা শক্তি প্রয়োগ করে গ্রিনল্যান্ড দখলে নিয়ে নিব। আজকে হোয়াইট হাউস থেকে লিখিত অফিসিয়াল স্টেটমেন্ট আসতেছে এবং ডেনমার্ক বলতেছে যে আমাদের ক্ষমতা নাই গ্রিনল্যান্ডকে বাঁচিয়ে রাখা, কিন্তু তাহলে ন্যাটো থাকবে না। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, একটি দেশ আক্রান্ত হলে আরেকটি দেশ ছাপিয়ে পড়বে, সেই ইউরোপের দেশগুলো এবং আমেরিকা সহ, সেই ন্যাটো থাকবে না। তাহলে আমরা এমন এক আমেরিকার সম্মুখীন হচ্ছি যে আমেরিকার প্রেসিডেন্টের চক্ষু লজ্জাটাও নাই, তিনি সরাসরি আক্রমণ করেন। আমরা সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেমন হিরোশিমাতে বোমা ফেলেছিল, তারপর থেকে আমেরিকা মোটামুটি সভ্য হয়েছিল। যদি কোনো দেশের প্রাকৃতিক সম্পদের উপর লোভ হয়, তাহলে ওই দেশে ডিপ স্টেটকে ব্যবহার করে একটা এন্টি গভর্নমেন্ট সেন্টিমেন্ট তৈরি করে, এবং সেই সেন্টিমেন্টটা বাড়তে 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 সরকারের বিরুদ্ধে বিশাল আন্দোলন শুরু হয়। আন্দোলন শুরু হলে সরকারের পতন হয়, এবং সরকারের পতন হলে তারপর নতুন সরকার আসলে সেই সরকারের সঙ্গে আলোচনা করে বিভিন্ন ডিল করে আর কি, যেটা এখন আমরা ইরানে দেখতে পাচ্ছি। আমার মনে হয় যে ইরানে যেই ঝামেলা শুরু হয়েছে, এই ঝামেলায় হয়তোবা ইরান সরকারের পতন হয়ে যাবে। কারণ ইরানের আমেরিকার ডিপ স্টেটের ইন্ধন তো আছেই, প্লাস অর্থনৈতিক অবস্থা ভালো না মার্কিন স্যাংশনের কারণে। আমার মনে হয় যে আয়াতুল্লাহ আলী খামেনি হয়তোবা এই যাত্রায় টিকতে পারবে না, হয়তোবা তিনি রাশিয়া চলে যাবেন ইত্যাদি। তারপর যে সরকার আসবে, সেই সরকারটা অবশ্যই আমেরিকা ইসরায়েলে অনুগত হবে। এইভাবে আমেরিকা করে, কিন্তু এখন আর আমেরিকা কোনো রাগঢাক রাখে না। আমেরিকা কথা হচ্ছে যে না, এই ডিপ স্টেট লাগিয়ে এন্টি গভর্নমেন্ট সেন্টিমেন্ট তৈরি করে তারপর সরকার পালিয়ে গেল, নতুন সরকার না, এত কিছু দরকার নেই। এখন ডাইরেক্ট ডেল্টা বাহিনী পাঠিয়ে প্রেসিডেন্টকে উঠিয়ে এনে নিয়ে আসলো আমেরিকা, এবং বলতেছে যে ভেনেজুয়েলাতে এখন আপাতত কোনো নির্বাচনের দরকার নেই, আপাতত এই ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ থাকুক। তার মানে হচ্ছে যে একটা চুক্তি হয়ে গিয়েছে আমেরিকার সঙ্গে। ট্রাম্প চায় টাকা। এই যে ট্রাম্প বলতেছে মাদুরা ড্রাগ ডিলারের সেই বিচার হবে, কিছু না, আজকে ভেনেজুয়েলা সব ডিল সাইন করুক, কিছুদিন পরেই দেখবেন মাদুরাকে আবার ফিরিয়ে দিয়ে আসবে। তো এই হচ্ছে গিয়ে ট্রাম্পের অবস্থা। ট্রাম্প শুধু এই ভেনেজুয়েলাতে আক্রমণ করেই কিন্তু ক্ষান্ত হয়নি, এবং ভেনেজুয়েলাতে যুদ্ধ এখনো শেষ হয়েছে বলে ধরা যাবে না। ভেনেজুয়েলাতে আবার আক্রমণ হবে কি হবে না, এটা নির্ভর করে যে ভেনেজুয়েলা আসলে মার্কিন তেল কোম্পানিগুলোকে অ্যালাউ করে কিনা ওই ভেনেজুয়েলাতে গিয়ে তেল উত্তোলনের জন্য। আমেরিকা বিশাল তেল নিয়ে যাবে, ভেনেজুয়েলাকেও থোড়া কিছু দিবে, পয়সাপাতি দিবে। এভাবেই আমেরিকা চায় যে সম্পূর্ণ ভেনেজুয়েলার যে মিনারেল রিসোর্স গুলো, এগুলো কবজায় নিতে। এবং শুধু তাই না, ট্রাম্প আরো 3টে দেশকে হুমকি দিয়ে রেখেছে: কিউবা, কলম্বিয়া, মেক্সিকো। এবং ট্রাম্প আরো বলতেছে যে এই ভেনেজুয়েলায় হামলা চালিয়ে নিকোলাস মাদুরাকে গ্রেপ্তার করে নিয়ে আমি আসলে কিউবাকে শিক্ষা দিলাম। কারণ আমেরিকার একদম কাছের দেশ কিউবা, ফ্লোরিডা থেকে দেখা যায়। এত কাছের দেশ কিউবা একটি সোশ্যালিস্ট কান্ট্রি, আমেরিকার শত্রু। সুতরাং তাদেরকে আর মেনে নেওয়া হবে না, তাদেরকে শিক্ষা দিতেই মূলত এই ভেনেজুয়েলাকে আক্রমণ। কারণ ভেনেজুয়েলা থেকে তেল সম্পদ, রিসোর্স, বিভিন্ন সব জিনিস কিউবাতে যাওয়া। আপনারা জানেন যে নিকোলাস মাদুরার 32 জন কিউবান দেহরক্ষী ছিল, তিনি কিউবা থেকে দেহরক্ষী এনেছেন, দীর্ঘদেহী, সুঠাম এবং খুব ট্রেনিং প্রাপ্ত। এই 32 জনই মারা গেছে মাদুরাকে যখন উঠিয়ে আনা হয় তখন। এই কিউবানরা কিন্তু বেইমানি করেনি, তারা কিন্তু মাদুরার জন্য শেষ পর্যন্ত জীবন দিয়ে তারা চেষ্টা করছে মাদুরাকে সেভ করার জন্য। বাট ওই ভেনেজুয়েলার দেহরক্ষী যারা সেকেন্ড লেয়ারে ছিল, তারা পালিয়ে গেছে। আর মেক্সিকো থেকে ড্রাগ আসে, সত্য, মেক্সিকো থেকে আসলে ড্রাগ আমেরিকাতে আসে। আর কলম্বিয়া থেকেও নাকি ড্রাগ আসে। কলম্বিয়ার প্রেসিডেন্টকে হুমকি দিয়েছেন যে কলম্বিয়ার প্রেসিডেন্ট নাকি নিজেই ড্রাগ ডিলার।
তো এরপর তিনি আরেকটা কথা বলছেন, এটা হচ্ছে যে ভারতের বিরুদ্ধে তিনি কথা বলেছেন। গত পরশুদিন সংবাদ সম্মেলনে মার্কিন সিনেটর লিন্ডজে গ্রাহামের সঙ্গে ট্রাম্পের অনেক আলোচনা হয়েছে, সেখান থেকে বের হয়ে দুইজন সাংবাদিকদের ফেস করেছেন যে কি কি নিয়ে আলোচনা হবে। তখন হঠাৎ করে লিন্ডজে গ্রাহাম ভারতের কথা তোলেননি। ট্রাম্প নিজেই বলতেছেন যে মোদি জানে যে আমাকে তার খুশি করা দরকার। We have 85 co-sponsors to give this president. It's hurting Russia very bad. The sanctions. Oh, yeah. So this bill would allow. And India also is building. Yes, sir. So he put a 25% tariff on India for buying Russian oil. I was at the Indian ambassador's house about a month ago, and all he wanted to talk about is how they're buying less Russian oil. Would you tell the president to relieve the tariff? This stuff works. So I'm hoping we'll bring the bill up, and it's from 0 to 500. He picks the number. Nobody else does. But if you're buying cheap Russian oil, keeping Putin's war machine going, we're trying to give the president the ability to make that a hard choice by tariff. And after this, they wanted to make me happy, basically. He wanted to. Modi's a very good man. Yes. He's a good guy. He knew I was not happy, and it was important to make me happy. They do trade, and we can raise tariffs on them very quickly, and it would be people are very afraid bad of for that. them. সাংবাদিক সম্মেলনে কথাবার্তা যা বুঝলাম যে ভারতের সঙ্গে আমেরিকার যে বাণিজ্যিক আলোচনা, সেই আলোচনা ফলপ্রসূ হয়নি, এবং ফলাফল হচ্ছে যে ভারতের উপরে আরো বেশি করে ট্যারিফ দেওয়া হবে, এবং বেশি করে ট্যারিফ দিয়ে হয়তো বা 75% দেওয়া হবে, 25% বাড়িয়ে দেওয়া হবে আরো, এবং 75% তারা দেখবে যে আসলে ভারত মতো স্বীকার করে কিনা। যদি না হয় তাহলে ভারতের উপর স্যাংশন দিবে, একঘরে করে দিবে, কারণ তারা চায় না যে ভারত রাশিয়ার থেকে ক্রুড অয়েল কিনুক। যদিও ভারত বলতেছে যে আমরা ক্রুড অয়েল কিনে অনেক কমিয়ে দিয়েছি। তো আমরা এমন একটা বিশ্বে বাস করতেছি যে যেখানে এখন আমেরিকাই হচ্ছে সর্বশক্তিমান। আমেরিকা যা বলে কেউ কিছু করবে না। ভেনেজুয়েলা আক্রমণ করবে, দেখুন এই ভেনেজুয়েলা কিন্তু মানে সৃষ্টি করেছে রাশিয়া এবং চীন। আমেরিকা যেমন রাশিয়াকে ইউক্রেন দিয়ে ব্যস্ত রেখেছে, আবার চায়নার সমস্ত ব্যবসা বাণিজ্য হচ্ছে ইউরোপ আমেরিকায়, আবার তাইওয়ান এবং চীনের মাঝে আমেরিকা সপ্তম নৌবহর বসিয়ে দিয়েছে, এবং তাইওয়ান এবং জাপানের মতো দুইটা চীনের শত্রু রাষ্ট্র দুই পাশে আছে চীনকে নজরদারি করার জন্য। সুতরাং এভাবে কিন্তু আছে। আবার রাশিয়া চীন চিন্তা করতেছে যে ভেনেজুয়েলাকে বসে দিলাম এক পাশে, আমেরিকার কিউবা আছে আরেক পাশে, এই দুইটা আবার আমেরিকার নজরদারি করবে। সুতরাং এরকম আছে। সুতরাং এই ভেনেজুয়েলাকে আক্রমণ করে মাদুরাকে তুলে নিয়ে গেল, প্রেসিডেন্ট মাদুরাকে তুলে নিয়ে গেল, এর মানে হচ্ছে যে রাশিয়া এবং চীনের একটা খবরদারির পর্ব শেষ হলো, এবং সেখানে যদি মার্কিন সম্মতিত সরকার বসে তাহলে ওই সরকারকে আর রাশিয়া এবং চীন নিজের মতো পরিচালনা করতে পারবে না। এবং দেখেন রাশিয়া চীন তারা আসলো না রক্ষা করতে, কারণ রাশিয়ার তো মানে জীবন যৌবন সব শেষ ইউক্রেন যুদ্ধে। আর চীন চিন্তা করতেছে যে না, এখনো সময় হয়নি, এখনো আমরা অর্থনৈতিকভাবে আমেরিকাকে টাকা দিতে পারিনি, আমরা যখন ইকোনমিক্যালি আমেরিকাকে টাকা দিতে পারবো তারপর হয়তো যে 15-20 বছরের ব্যাপার, সামরিক দিক দিয়ে শক্তিশালী হতে আগে আমাদেরকে ইকোনমিক্যালি সলভেন্ট হতে হবে। এই কারণ তারাও আসেনি, নিন্দা জানিয়ে শেষ করেছে। ফলাফল কি? একটা স্বাধীন দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেল আমেরিকা বিচারের জন্য, এবং সমস্ত বিশ্ব অবাক হয়ে তাকিয়ে দেখলো, কেউ কিছু বলতে পারলো না, কারণ বিড়ালের গলায় ঘন্টা বাদ দেখে। যাই হোক, ফিরে আসি ভারতে। তো আপনারা শুনলেন যে সাংবাদিক সম্মেলনে মার্কিন সিনেটর লিন্ডজে গ্রাহাম তিনি যখন কথা বলতেছিলেন, তার সামনে ট্রাম্প বলেছেন যে মোদি জানে আমাকে তার খুশি করা উচিত, কিন্তু মোদি আমাকে খুশি করেনি, এবং ইন্ডিয়ার উপরেও ট্যারিফ ঘোষণা করা হবে। এখন প্রশ্ন যে ইন্ডিয়া কি করবে? দেখুন, আমরা ভারতের সমালোচনা অনেক করি, যুক্তিসঙ্গত সমালোচনাই করি, কিন্তু এটাও তো সত্য যে নরেন্দ্র মোদী বা সরকার তার নিজের দেশের ভালোর জন্য করে, টাকা পয়সা চুরি করে না আমাদের বাংলাদেশের মতো, বা পাচারও করে না, বা দুর্নীতি করে। আমেরিকা যে ভারতের ডেইরি বাজারে ঢুকতে চায়, কৃষি বাজারে, সেটা ভারত অ্যালাউ করে না, কারণ এতে ভারতের কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে। তখন ভারতের কৃষকদের আমেরিকার কৃষকদের সঙ্গে কম্পিটিশন করতে হবে, যেটা নরেন্দ্র মোদী চায় না, হুইচ ইজ অ্যাবসলিউটলি রাইট, তার জন্য ঠিক আছে। কিন্তু আমেরিকা তো হচ্ছে যে না, ওইটা ছাড়া আমরা কোনো বাণিজ্যিক চুক্তিতে যাব না। ফলাফল ভয়ঙ্কর ট্যারিফ, 75% ট্যারিফ, গার্মেন্টস গুলো বন্ধ হবে, সমস্ত ব্যবসা বাংলাদেশে পাকিস্তানে এসে পড়বে, এবং অন্যান্য আরো সমস্যা হবে। এবং বিশেষ করে আপনি দেখেন যে সিটিজেন ওয়েলফেয়ারের একটা লিস্ট করেছে গত পরশুদিন, সেখানে দেখাচ্ছে যে কতগুলো দেশের নাগরিক আমেরিকার থেকে নাগরিক সহায়তা পায়, সেই লিস্টে বাংলাদেশের নাম আছে কিন্তু ভারতের নাম নেই। আবার যদিও আজকে দেখলাম যে বাংলাদেশের টুরিস্টদেরকে ভারতে গেলে সেখানে $15,000 নাকি বন্ড দিতে হবে, সেখানে আবার ভারতের নাম নেই। তো এরকম আছে। তো এইসব বিষয়ে পর্যালোচনা করলে দেখা যায় যে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক
ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম। এবং ভারতকে কর আর শুল্ক দিতে হবে, এবং এই শুল্কের প্রভাবে ভারতের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। কতটুকু ক্ষতিগ্রস্ত হবে সেটা দেখার বিষয়, বা ক্ষতিগ্রস্ত হবে এবং বিনিময়ে বাংলাদেশ পাকিস্তানের ইকোনমি লাভবান হবে, কারণ সকল গার্মেন্টস ইন্ডাস্ট্রি এবং অন্যান্য ইন্ডাস্ট্রি যেগুলো আমেরিকাতে রপ্তানি নির্ভর, সব বাংলাদেশে পাকিস্তানে এসে পড়বে। এবং এরপর এমন হতে পারে তারপরেও ভারত সোজা না হয়, তাহলে ভারতকে একঘরে করা হবে, স্যাংশন দেওয়া হবে এবং ভিসা ব্যবস্থা কড়াকড়ি করা হবে ইত্যাদি। এখন প্রশ্ন হচ্ছে যে ভারতের কি করার আছে? ভারতের আসলে তেমন কিছুই করার নাই। ভারত একটা জিনিস করতে পারতো, যে চীন এবং রাশিয়া, এই তিনটা দেশ, চীন, রাশিয়া, ভারত সরকার একটা এলাই করতে পারতো। এলাই করে বলতে পারতো যে হ্যাঁ দেখো, আমরা তিনজন আছি, তোমাকে শিক্ষা দেব, তুমি যা করতে আসো আসো, আমরা তোমাকে মানি না। কিন্তু চীনের সঙ্গে তো ভারতের এমনিতেই ডোকলাম নিয়ে ঝামেলা, তারপরে ভারতের অরুণাচল প্রদেশকে চীন নিজের বলে দাবি করে, তিব্বত নিয়ে সমস্যা, এবং একাধিকবার সীমান্ত যুদ্ধ হয়েছে। পাকিস্তানের সঙ্গে চীনের যে আন্তরিকতা, এগুলো নিয়ে আসলে চীনের সঙ্গে সম্ভব না। আর রাশিয়ার সঙ্গে, রাশিয়া তো নিজেই ইউক্রেন নিয়ে শেষ, অর্থনীতি ধ্বংস, রাশিয়ার কোমর ভেঙে গেছে। এখন ভারত কি করবে? ভারতের পক্ষে আসলে তেমন কিছু করার নাই। বলতে পারে অনেকে, যেমন ওই যে কিছু উগ্রবাদী আছে না ভারতে, বলে যে হ্যাঁ আমেরিকাকে দেখিয়ে দেব। আবার এবার দেখলাম দুর্গাপূজায় ইউনুসকে অসুর বানিয়েছে অনেক পূজা মণ্ডপে, আবার ট্রাম্পকে অসুর বানিয়েছে কিছু পূজা মণ্ডপে। তো তারা বলে হ্যাঁ দেখিয়ে দেবো আমরা আমেরিকায় এসে। দেখিয়ে দেওয়া এত সহজ না। ভূরাজনীতি এমন দেখিয়ে দেওয়া চলে না। ওই যে গায়ের হিন্দুত্ববাদের জোরে বাংলাদেশ হাইকমিশন বন্ধ যাওয়া যায়, আমেরিকা যাওয়া যায় না। আজকে যদি ট্রাম্প রাগ হয়, ট্রাম্পের যে মাথা গরম, আজকে যদি ভারতে ফেসবুক বন্ধ করে দেয়, গুগল বন্ধ করে দেয়, ইউটিউব বন্ধ করে দেয়, ভারত শেষ হয়ে যাবে। মাইক্রোসফট বন্ধ করে দেয়, ভারত শেষ হয়ে যাবে। যদি ট্রাম্প একবার বলে কোম্পানিগুলোকে ভারতের সব লাইন বন্ধ করে দাও, না হলে আমি তোমাদেরকে ব্যবসা করতে দিব না, তাহলে ফেসবুক, ইউটিউব, গুগল, মাইক্রোসফট এটা বাধ্য হয়ে বন্ধ করে দেয়, একদম ভারত শেষ হয়ে যাবে। কাজেই আমেরিকার সঙ্গে যুদ্ধ মানিয়ে আপনি শুধু আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করতেছেন না, আপনি ডলারের বিরুদ্ধে যুদ্ধ করতেছেন, আপনি টেকনোলজির বিরুদ্ধে যুদ্ধ করতেছেন, আপনি ওদের ডিপ স্টেটের বিরুদ্ধে যুদ্ধ করতেছেন, আপনি ওদের যে বিশ্ব ব্যবস্থা সাজিয়েছে তার বিরুদ্ধে যুদ্ধ করতেছেন, আপনি সবচেয়ে ক্ষমতা সম্পন্ন একটি পুঁজিবাদের বিরুদ্ধে যুদ্ধ করতেছেন। এত সহজ না। এখন ভারতের কাছে আসলে উপায় কি? একদিকে হচ্ছে যে যদি ট্রাম্পের কথা শুনে তাহলে তাদের কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে, আবার না শুনলেও বিপদ। তো আমার মনে হয় এই মুহূর্তে আসলে ভারতের তেমন কিছু করার নেই, কারণ এই গত কয় মাস ধরে কিন্তু প্রচুর বাণিজ্য আলোচনা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত যেহেতু কোনো ফলাফল আসেনি, তার মানে হচ্ছে ভারত অনর, ভারত আমেরিকার এই প্রস্তাবে নতি স্বীকার করবে না, এবং ফলাফল অনুযায়ী ভারত উচ্চমানের ট্যারিফ ভোগ করবে। আমার মনে হয় যে আসলে ভারতের এই মুহূর্তে আর কিছু করার নাই, চুপচাপ থাকা ছাড়া, পরিস্থিতি অবজার্ভ করা ছাড়া, এবং যে সিচুয়েশন আসছে এটাকে অন্য কোনোভাবে ট্যাকেল দেওয়া যায় কিনা। অবশ্যই যদি ভারতের সঙ্গে ট্রাম্পের বাণিজ্যিক চুক্তি ফলপ্রসূ না হয়, তাহলে ভারত আবার রাশিয়া থেকে তেল কিনা বাড়িয়ে দিবে, সেখান থেকে ইকোনমিক্যালি লাভবান হবে। যেমন রাশিয়া থেকে তেল কিনে আনলো ভারত, সেই তেল আবার গতকালকে ভারতের কাছ থেকে বাংলাদেশ কিনলো, 1,500 কোটি টাকার তেল কিনলো বাংলাদেশ গতকালকে। এমনিতেই সরকার মুখে মুখে ভারত বিরোধী, কিন্তু তলে তলে 1,500 কোটি টাকার তেল কিনলো ভারতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি থেকে গতকালকে বাংলাদেশ কিনলো। তো এভাবে ওই রাশিয়া থেকে তেল কিনে পরিশোধন করে বিভিন্ন দেশে বিক্রি টিক্রি করতে পারে, এভাবে কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে পারে। বাট আলটিমেটলি আমেরিকার সঙ্গে যে ব্যবসা বাণিজ্য, আমেরিকার সঙ্গে যে সম্পর্ক ভারতের, যে ব্যবসা বাণিজ্য, এবং আপনি তো দেখেন যে গুগল, মাইক্রোসফটের সব বড় বড় বসগুলো ভারতীয়, প্রচুর ভারতীয় সেখানে কাজ করে, ব্যবসা বাণিজ্য অনেক ডিপ রিলেশনশিপ, এটার বিকল্প আসলে আর কোথাও পাবে না। এখন আমরা দেখি যে আসলে শেষ পর্যন্ত মোদি তার কৃষকদের স্বার্থ বিকিয়ে দিয়ে আমেরিকার সঙ্গে আসলে চুক্তি করতে চায় কিনা, কিন্তু মনে হয় এটা হবে না। এবং আপাতত ভারতের জন্য কোনো সুখবর নাই, তার হাত পা চারদিকে বাঁধা। দর্শক, আপনাদের মতামত চাই। ভালো থাকবেন। দর্শক, ভেনেজুয়েলার ঘটনার পরে বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র ভেনেজুয়েলাতেই আটকে থাকবেন না, তার এই মিশন আরও বেশি সম্প্রসারিত হবে, এবং সেটাকে কেন্দ্র করে এই 5টি দেশের কথা বলা হচ্ছে যে পরবর্তীতে টার্গেট তার 5টি দেশ, যার অন্যতম হচ্ছে ইরান।
আর সেখানে বাংলাদেশ আছে কি না, বাংলাদেশ থাকলে বাংলাদেশ সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প কী ভাবছেন, সেই ব্যাপারে আমরা একটু বোঝার চেষ্টা করব। গণমাধ্যম বাংলাদেশ প্রতিদিন এই বিষয়টা নিয়ে একটা প্রতিবেদন তৈরি করেছে। তাদের শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে, ট্রাম্পের হিট লিস্টে আরও 5 দেশ, হামলা যে কোনো সময়। এটা কিন্তু খুবই আতঙ্কের খবর। যে কোনো সময় ওই 5টা দেশকে হামলা করে বসতে পারে যুক্তরাষ্ট্র, তেমনটাই বলা হচ্ছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর এই মার্কিন বাহিনী তার সঙ্গীদেরও যখন মেরে ফেলেছে, তখন এই 5টা দেশের প্রসঙ্গ আসছে। গত শনিবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে আকস্মিক অভিযান চালিয়ে মাদুরো এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করে নিউ ইয়র্কে নেয় যুক্তরাষ্ট্র প্রশাসন। রবিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, পশ্চিম গোলার্ধে আমেরিকার আধিপত্য নিয়ে প্রশ্ন তোলার দিন শেষ। অর্থাৎ আমেরিকা তার আধিপত্য বজায় রাখতে চায়, এটা তিনি স্পষ্ট করেছেন। বিশেষ করে গ্রিনল্যান্ডের ব্যাপারে ট্রাম্প আবারও নিজের পুরনো ইচ্ছা প্রকাশ করে বলেছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে বিশাল এই দ্বীপটি যুক্তরাষ্ট্রের প্রয়োজন। তিনি দাবি করেন, বর্তমানে গ্রিনল্যান্ডে রুশ এবং চীনা জাহাজের আনাগোনা বেড়ে গেছে এবং ডেনমার্ক একা এটা সামলাতে সক্ষম নয়। একটা বার্তা কিন্তু স্পষ্ট দিয়ে দিয়েছেন। আবার এই ভেনেজুয়েলার এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ আজকে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। বাংলাদেশও যুক্তরাষ্ট্রের পক্ষে কিন্তু প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। জাতিসংঘের উদ্বেগও আমরা দেখেছি, যদিও জাতিসংঘ নামক এই প্রতিষ্ঠানটা মূলত একটা ঠুঁটো জগন্নাথে পরিণত হয়েছে। এখানে গ্রিনল্যান্ডের প্রসঙ্গে বলা হচ্ছে, তবে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিলসন এই বক্তব্যকে অত্যন্ত অসম্মানজনক বলে প্রত্যাখ্যান করেছেন। অন্যদিকে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর বিরুদ্ধে মাদক চোরাচালানের অভিযোগ তুলে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজনে সেখানেও সামরিক অভিযান চালানো হবে। কিউবা প্রসঙ্গে ট্রাম্পের মন্তব্য ছিল কঠোর। তিনি দেশটিকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে অভিহিত করে বলেছেন, ভেনেজুয়েলার তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় কিউবা এখন পতনের দ্বার প্রান্তে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই সুর মিলিয়ে বলেছেন, হাভানার সরকার এখন বড় ধরনের সংকটে রয়েছে। পাশাপাশি মেক্সিকো সীমান্তে মাদক কার্টেল দমনে ব্যর্থতার জন্য মেক্সিকান সরকারকে সতর্ক করেছেন ট্রাম্প। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাদিও শিনবাউমের কঠোর সমালোচনা করে বলেছেন, অপরাধীরা এখন মেক্সিকো শাসন করছে এবং যুক্তরাষ্ট্র খুব শীঘ্রই এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে হুঁশিয়ারি দিতে ছাড়েননি মার্কিন প্রেসিডেন্ট। দেশটিতে চলমান সরকার বিরোধী বিক্ষোভে যদি সাধারণ মানুষকে হত্যা করা হয়, তবে যুক্তরাষ্ট্র ইরানকে কঠোর আঘাত করবে বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন। এর আগে গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বোমা হামলার পর থেকে দুই দেশের সম্পর্ক চরম তলানিতে নেমেছে। ভেনেজুয়েলার এই নাটকীয় পট পরিবর্তনের পর ট্রাম্পের একের পর এক হুঁশিয়ারি বিশ্ব রাজনীতিতে নতুন এক অস্থিরতার সংকেত দিচ্ছে বলে মনে করছেন। এই যে ব্যাপারগুলো ঘটছে, আমরা গত বছর 2024-এ বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের যে পতন দেখলাম, সেই পতনের পরবর্তীতে নানাভাবে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের স্টেট ডিফেন্সকে নানাভাবে দায়ী করার আলোচনা বিভিন্ন পক্ষের আমরা দেখেছি। প্রথম দিকে আওয়ামী লীগের পক্ষ থেকেও প্রচুর আলোচনা ছিল যে যুক্তরাষ্ট্র সরকারই আওয়ামী লীগ পতনের এই কর্মকাণ্ডে লিড দিয়েছে, টাকা ইনভেস্ট করেছে, করে আওয়ামী লীগ সরকারকে পতন ঘটিয়েছে। সর্বশেষ শেখ হাসিনার আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ব্যাপারটা উল্টে যেতে দেখেছিলাম। সেই সময় শেখ হাসিনা বলেছেন যে আমেরিকার ইন্ধনে এই কাজ হয়েছে, তিনি সেটা বিশ্বাস করেন না। তখন অনেক বিশ্লেষক এই আলোচনা করার চেষ্টা করেছিলেন যে শেখ হাসিনা এখন গণেশটা উল্টে দিচ্ছেন, এই কারণে তিনি ভাবছেন ডোনাল্ড ট্রাম্প সরকারের সঙ্গে তার একটা ভালো সম্পর্ক তৈরির পথ তৈরি হয়েছে। সেই সম্পর্ক তৈরি করার কারণেই তিনি আমেরিকাকে সরাসরি দোষার চেষ্টা করেননি। আমেরিকার যে অংশগ্রহণ ছিল এই আলোচনা
উস্কে দিয়েছিলেন একসময় বাংলাদেশের জুলাই আন্দোলনের পক্ষে অন্যতম একজন স্টেক হোল্ডার কবি ফরহাদ মজহার। তিনি বলেছিলেন যে আমেরিকার যে গভীর চক্রান্ত, সেই চক্রান্ত এই ক্ষেত্রে কাজ করতেও পারে। নানা সময় নানা পক্ষের এই আলোচনা আমরা দেখেছি। সেই কারণেই ভেনেজুয়েলার এই ঘটনার পরে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের নতুন টার্গেট আছে কিনা, কিংবা বাংলাদেশে প্রফেসর ইউনূসের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক ভালো না, এরকম খবর যখন বিভিন্ন গণমাধ্যমে বিভিন্নভাবে আলোচনা হতে দেখি, হিলারি ক্লিন্টনের নির্বাচনে প্রফেসর ইউনূস অবদান রেখেছিলেন, সেই আলোচনা সামনে নিয়ে এসে যখন অনেকে বলার চেষ্টা করেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই বর্তমান সরকারের সম্পর্ক ভালো নয়, কিন্তু তারপরে আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে কর আরোপ করার ব্যাপারে একটা সাফল্য দেখিয়েছিলেন বর্তমান সরকার। কর আরোপ 20% নামিয়ে আনতে পেরেছিলেন। সেটাকে উদ্ধৃত করে অনেকেই বলার চেষ্টা করেছেন যে সম্পর্ক আগে ভালো না থাকলেও বর্তমান ট্রাম্প প্রশাসনের সঙ্গে প্রফেসর ইউনূস সম্পর্ক উন্নতি করতে সমর্থ হয়েছেন। ভেনেজুয়েলার পরে যে 5টা দেশকে আক্রমণ করার টার্গেট নিয়েছে যুক্তরাষ্ট্র, সেই 5টা দেশের তালিকায় আপাতত বাংলাদেশের কোনো নামগন্ধ নেই বলে গণমাধ্যম বলছে। যে 5টা দেশকে পরবর্তী টার্গেট করছেন ডোনাল্ড ট্রাম্প, সেই 5টা দেশের নাম বলছে গণমাধ্যম: কিউবা, ইরান, মেক্সিকো, কলম্বিয়া এবং ডেনমার্ক। ইরান অন্যতম শত্রু যুক্তরাষ্ট্রের। ইরান রয়েছে, কিউবা রয়েছে, মেক্সিকো রয়েছে, কলম্বিয়া রয়েছে এবং ডেনমার্ক রয়েছে। এই 5টি দেশকে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন এবং ডোনাল্ড ট্রাম্প সরাসরি কখনো কখনো যে কোনো সময় এই 5টি দেশের কোথাও কোথাও আক্রমণের ঘটনা ঘটতে পারে। এবং ভেনেজুয়েলাতে যেভাবে ক্ষমতাসীন প্রেসিডেন্টকে একেবারে বন্দি করে নিয়ে চলে গেলেন যুক্তরাষ্ট্রে, সেরকম ঘটনা, একটা নজিরবিহীন ঘটনা। একটা স্বাধীন রাষ্ট্রে অন্য দেশের এই হস্তক্ষেপকে অনেকেই ভালো চোখে দেখছেন না, কিন্তু যুক্তরাষ্ট্রের স্পষ্ট অবস্থান, ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছেন যে তাদের যে আধিপত্য, সেই আধিপত্য নিয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন করা যাবে না। তারা তাদের আধিপত্য বজায় রাখতে চায় এবং তাদের আধিপত্য বজায় রাখার জন্যই পরবর্তী টার্গেট। আমরা সৌভাগ্যবান যে তাদের পরবর্তী 5 টার্গেটের মধ্যে আমরা নেই। রয়েছে চীন, কিউবা, মেক্সিকো, কলম্বিয়া এবং ডেনমার্ক।